হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমে রোমান রেন্সের বিষয়ে কথা বলবো। আর রোমান রেন্সকে নিয়ে ডাব্লিউডাব্লিউর একটা মেজর হোপ আছে। টিউসডেতে মানডে নাইট রয়ের যে এপিসোডটা হবে সেটা ডাব্লিউডাব্লিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনারা জানেন এই রতে রোমান রেন্স এবং ব্রক লেসনার দুইজনই প্রেজেন্ট থাকবে এবং এদের মধ্যে রোমান রেন্সের সেগমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন আমরা সবাই এই সেগমেন্টে নজর রাখবো, কারণ এখানে রোমান রেন্স অ্যান্সার করবে সিএম পাঙ্কের। তো এই সবের বদলা রোমান রেন্স ভার্বালি নিতে পারে অথবা ফিজিক্যালি নিতে পারে। আর আমরা দেখছি স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন হিল টার্ন করেছে। এটার পর ফ্যানরা বলতেছে র্যান্ডি অর্টন যেটা ডেলিভার করেছে এটা থেকে বেশি ডেলিভার করতে হবে রোমান রেন্সের। এছাড়া আবারও বললাম ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে নিয়ে হোপস অনেক বেশি এবং ডাব্লিউডাব্লিউ মনে করতেছে এই যে সেগমেন্টটা হবে এদের, এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তারা এই সেগমেন্টে খুবই বেশি সময় দিবে। আমার মনে হয় রোমান রেন্স ওই লেভেলেরই ডেলিভার করবে, কিন্তু একটা কোয়েশ্চেনও আছে। রোমান রেন্সকে ফিজিক্যাল হতে দেখতে চায় ফ্যানরা, কিন্তু আমরা প্রায় সময় দেখেছি সে প্রোমো ব্যাটেল করে অথবা হাইয়েস্ট গেলে ভার্বাল কিওস হতে পারে। আমি পার্সোনালি চাই এরা প্রোমো ব্যাটেলই করুক এবং ভার্বাল কিওস ক্রিয়েট করুক। আমি চাই না তারা ব্লিডিং করুক কোডি এবং র্যান্ডির মতো। তাহলে কি হবে, তাদের দুইটা ফিউডই সিমিলার মনে হবে এবং আমরা বুঝতে পারবো না যে এদের ফিউডের মধ্যে কোনটা বেশি ব্রুটাল ছিল। এর থেকে বেটার হবে ওইদিকে কোডি র্যান্ডি অর্টন ফিজিক্যাল হোক আর এইদিকে সিএম পাঙ্ক রোমান রেন্স প্রোমো ব্যাটেল করুক অথবা প্রোমো ওয়ার করুক। এছাড়াও তারা 2-3 বার ব্রলও করাতে পারে, এমন না যে ফিজিক্যাল হবে না। প্রোমো ব্যাটেল পাশাপাশি ফিজিক্যাল ব্রলও হতে পারে। আপনারা কি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনাদের বলে দিই, আমি রেসেল বাংলা বিডি 2.0 আরো একটা চ্যানেল, এই নামে একটা চ্যানেল খুলেছি। তো আপনারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে ভিডিও না আসলে ওই চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা আমার রেসেল বাংলা বিডি 2.0 এই চ্যানেলটা আমার চ্যানেলের ভিতরেই পেয়ে যাবেন। তো কাইন্ডলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরপর আপনাদের আবার একটা কোইন্সিডেন্স দেখাবো। আমি আগে এই জিনিসটা আপনাদের দেখিয়েছিলাম আর এখন আবার দেখাচ্ছি, কারণ এখানে নতুন একটা জিনিস অ্যাড করা হয়েছে। আপনারা এখানে ছবিতে দেখতে পাচ্ছেন জন সিনা 2008 সালে রয়্যাল রাম্বল জিতেছিল এবং র্যান্ডি অর্টনও তার পরের বছর 2009 সালে রয়্যাল রাম্বল জিতেছিল। এরপরে জন সিনা 2012 সালে মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিতেছিল এবং এগেইন 2013 সালে র্যান্ডি অর্টন মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেস জিতেছিল। তারপর 2025 সালে জন সিনা এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতেছে। ঠিক তার পরের বছরই র্যান্ডি অর্টন এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতেছে। তারপর 2025-এ জন সিনার হিল টার্ন আমরা দেখেছি এবং এটা কোডি রোডসের এগেইনস্টে। 2026-এ র্যান্ডি অর্টন হিল টার্ন করেছে এবং কোডি রোডসের এগেইনস্টে এবং 2025 সালে জন সিনা রেসলম্যানিয়াতে ডাব্লিউডাব্লিউ আন্ডারস্পিডিড চ্যাম্পিয়ন হয়েছে। তো 2026-এ যদি এই জিনিসটা রিপিট করা হয় তো আপনারা 2026 সালেই রেসলম্যানিয়াতে চ্যাম্পিয়ন হতে দেখতে পারবেন র্যান্ডি অর্টনকে। দেখেন র্যান্ডি অর্টন এবং জন সিনার মাঝে যে কানেকশন, এটা খুব ইন্টারেস্টিং। দুইজন দুজনকে খুব ভালোভাবে ফলো করে, ইভেন তারা রিয়েল লাইফেও খুব ভালো একটা ফ্রেন্ড। জন সিনা 1 বছরে এখানে যেগুলো করে এসেছে 1 বছর পর সেগুলো সে করেছে, মানে র্যান্ডি করেছে। মানে র্যান্ডি অর্টন সব করুক, একটা জিনিস যেন না করে। 2025-এ চ্যাম্পিয়ন হওয়ার পর সে রিটায়ার হয়েছিল, মানে জন সিনা। আমি চাই না র্যান্ডি অর্টন যেন চ্যাম্পিয়ন হওয়ার পর রিটায়ার হয়ে না যায়। আর এমনিতে সে শিওর দিয়েছে সে রিটায়ার হবে না, বাট যদি হয়ে যায় তাহলে ভাই আমরা যাদেরকে দেখে বড় হয়েছি, যাদের রেসলিং দেখে আমরা ডাব্লিউডাব্লিউ ফ্যান হয়েছি, তাদেরকে অনেক মিস করব। তো আপনাদের এই ছবির উপর কেমন টেক আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রেসলম্যানিয়া 43 বিষয়ে কথা বলবো। তো ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 43 আর এই বছরের সৌদির যে পিএলই গুলো হবে সেগুলোকে আপনারা বলতে পারেন ডেঞ্জারে আছে। আপনাদের হয়তো আমি বলিনি বা বলেছি আমার সঠিক খেয়াল নেই, তাও বলে দেই। ডাব্লিউডাব্লিউ এই যে রেসলম্যানিয়া এটা নিয়ে সৌদির সাথে অলরেডি ডিসকাস করা শুরু করে দিয়েছে। আর তারা ডিসকাস কেন করতেছে আপনারা সবাই জানেন, মিডল ইস্টে ওয়ার শুরু হয়ে গিয়েছে এবং ইরান সৌদিতে যে কটা ঘাঁটি আছে আমেরিকার, এছাড়াও আরবে যারা ঘাঁটি বসিয়েছে আমেরিকার, তাদের দেশেও যা করার করতেছে আপনারা সবাই জানেন। তো এগুলো কিন্তু রেসলম্যানিয়া এবং ডাব্লিউডাব্লিউ শোকে এফেক্ট করতে পারে। এমনিতে যদি আমরা দেখি ডাব্লিউডাব্লিউ কেনা পুরা দুনিয়ার উপরই এফেক্ট পড়েছে, এমন না যে ডাব্লিউডাব্লিউ স্পেশাল, দেশেরই সুরক্ষা নেই। তো এগুলো বাদে আপনাদের মেডিসরের আপডেট বলি। রেসলিং অবজারভার নিউজ লেটারে ডেভ মেডিসর এই কথাটা বলেছে, ডাব্লিউডাব্লিউ অলরেডি মিটিং করতেছে এবং আপকামিং যে সৌদি শোগুলো হবে সেগুলো তারা ডিসকাস করে
হয়তো ক্যান্সেল করতে পারে। আর আপনারা জানেন ওয়ার এমন একটা জিনিস, এটা একদিন দুই দিনে শেষ হবে এমন না, যুদ্ধ শেষ হতে অনেক সময় লাগে, কখনো মাস কখনো বছর। ইভেন প্যালেস্টাইন গাজার অবস্থা দেখেন, সেটার অবস্থা তো আরোই খারাপ। আর শুধু ইরান না, অনেকগুলো কান্ট্রি কিন্তু ইনভলভ হয়ে গিয়েছে এই ওয়ারে। সবকিছু মিলে একটা প্রবলেম হয়ে গিয়েছে পুরো ওয়ার্ল্ডে। ডাব্লিউডাব্লিউইর আরো কেয়ারফুলি ওইখানে যেতে হবে। যদি তারা এখানে শো করে 70 থেকে 80,000 লোক থাকবে, তো এই লোকগুলো রেসপন্সিবিলিটি ডাব্লিউডাব্লিউই এবং সৌদির লোকেদের নিতে হবে। আর হোয়াইট হাউসের সাথে ট্রিপল এইচ এর খুব ভালো সম্পর্ক, এটা তো আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। আমার মনে হয় এই রিস্ক ডাব্লিউডাব্লিউই কখনোই নিবে না। যদি টিকেও টাকার পিছনে অন্ধ না হয় তাহলে তারা যাবে না, আর যদি টাকার পিছনে অন্ধ হয়ে যায় তাহলে যাবে। আমার মনে হয় মানে রিপোর্ট দেখে রেসলম্যানিয়া 43 পোস্টবম্ব হতে পারে। বাকিটা দেখি সামনে গিয়ে কি হয়। রেসলম্যানিয়া হতে আরো অনেক সময় বাকি। এরপর আমরা ডানহাউজেনের বিষয়ে কথা বলবো, এবং ডাব্লিউডাব্লিউই কিছু ইন্টারেস্টিং ট্রেডমার্ক ফাইল করেছে ডানহাউজেনকে নিয়ে। 3টা ট্রেডমার্ক আপনাদের প্রথমে বলি। একটা হচ্ছে গার্ল হজেন, তারপর হচ্ছে কিড হোসেন, তারপর গোল হোসেন, এবং 4 নম্বর হচ্ছে কিড হোসেন। কিড হোসেনের সেম বাট মাঝখানে একটা ড্যাশ লাগিয়েছে। তো এই যে ট্রেডমার্ক ফাইলগুলো করেছে ডাব্লিউডাব্লিউই হয়তো একটা ফ্যামিলি, তার একটা ফ্যামিলি নিয়ে আসতে পারে। গোল হোসেন, কিড হোসেন, গার্ল হোসেন। ইভেন ডাব্লিউডাব্লিউতে আসার পর ডানহাউজেনকে কিন্তু অনেক সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং আপনাদের আরো একটা কথা বলি, ডাব্লিউডাব্লিউর ভিতরে অনেকে আনহ্যাপি ছিল ডানহাউজেনকে সাইন করার পর। এখন এটা স্বাভাবিক হয়ে গিয়েছে, সবাই তাকে সাপোর্ট করতেছে। এরপর আমরা নেক্সট এন্ড ফাইনাল স্টোরি বলবো, আর এটা কোডি রোডসকে নিয়ে। কোডি রোডস রিসেন্টলি ক্রিস ভ্যান ভ্যালেটের পডকাস্ট শোতে এসেছিল, এবং এইখানে সে অনেক কিছু বলেছে, অনেক কমেন্ট করেছে রোমান রিন্সের বিষয়ে, অনেক কিছু বলেছে, তার রিলেশন কি সেগুলো নিয়ে হয়তো পরে কথা বলবো। তো কোডি কমেন্ট করে ফ্যানরা যে তাকে বু করে সেটার বিষয়ে সে কি চিন্তা করে, এক কথায় বু দিলে সে কিভাবে জিনিসটা দেখে। ইভেন আমি কিন্তু কালকে বলেছিলাম স্ম্যাকডাউনে তাকে খুবই খারাপভাবে বু করা হয়েছে। আপনারা দেখেন কোডি রোডস কি চিন্তা করে। কোডি রোডস বলে আমি কেয়ারই করি না তোমরা যে আমাকে বু করো, এবং আমি দেখেছি তোমরা মানে ফ্যানদের বলতেছে কোনটার জন্য চেয়ার করো। বেসিক্যালি কোডি বলতেছে তোমরা যে আমাকে হেট করো এটা দিয়ে আমার কিছুই আসা যায় না, এবং আমি জানি তোমরা কি উইয়ার্ড জিনিস পছন্দ করো। এবং কোডি রোডস স্পেসিফিকলি বলেছে যে সে বেটার, এবং ফ্যানরা বেটার জিনিস পছন্দ করতে পারে না। এবং কোডি রোডসকে আমি একটা জিনিস খেয়াল করেছি, সে রিং এর মধ্যে এমন ফেস করে রাখে, সে বেবি ফেস, বাট ইন্টারভিউ যখন দেয় খুবই হিল সাউন্ড আসে। এছাড়াও কোডি রোডস এটাও বলেছে যে ডাব্লিউডাব্লিউ যত সুপারস্টার আছে সবাই আমার পিছে লেগে আছে। এরপর সে বলে লেগে কেন আছে, কারণ আমি 1 নম্বরে আছি, আমার পিছনে সবাই লেগে আছে। আমি তো বলবো স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ অন্য কিছু বলে, কোডি একদম 100 নম্বরে আছে। 1 নম্বরে থাকলে তো অনেক ভিউয়ারশিপ নিয়ে আসতো। ওই দিক দিয়ে রোমান সিএম পাঙ্ক যেভাবে আনে তার 3 ভাগের 1 ভাগই আনতে পারে না। আমি আর কি বলবো, আপনারা বলবেন আপনাদের থটস কি। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।